ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে এই দুইজন আসামিকে বাংলাদেশে আনা হয়েছে, ফাঁসি দিয়ে মারা হয়েছে এদের। এদিকে গত রাতে উসমান হাদি মামলার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। এদেরকে আজকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া হয়েছে। উসমান হাদির বক্তরা শাহবাগে নেমেছে এই মুহূর্তে, কারণ দেশ আবার উত্তাল হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। এসটিএফ বলছে, বেশ নাটকীয় কায়দায় ধরা হয়েছে এই দুজনকে। এমনকি তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। ফয়সাল এবং আলমগীর হয়তো সেই হাত যারা ট্রিগার চেপেছে, কিন্তু সেই মস্তিষ্কটি কোথায় যারা এই খুনের পরিকল্পনা করেছে? এখানেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের বড় প্রশ্নটি সামনে আসে। জামাল খাশোগির শরীরে যেমন বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছিল, শরীফ উসমান হাদির রাজনৈতিক কেরিয়ার এবং জীবনকেও কি একইভাবে বিষাক্ত কোনো ষড়যন্ত্রের নীল নকশায় বিদ্ধ করা হয়েছে? দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল আসামিদের কিভাবে আটক করলেন কলকাতার পুলিশ এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, যেটা এসটিএফ যেহেতু তাদের গ্রেপ্তার করেছে, অর্থাৎ এই যে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ এবং প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর তারা ভারতে গ্রেপ্তার হয়েছে। গতকাল উসমান হাদি মামলার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছিল। এদেরকে আজকে বাংলাদেশে আনা হয়েছে এবং বাংলাদেশে এনে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তাদের মুখ থেকে অনেক তথ্য প্রকাশ হয় এই উসমান হাদি হত্যা মামলার পিছনে কে মাস্টারমাইন্ড। অন্যদিকে আজকে উসমান হাদির বক্তরা আবারও রাজপথে নেমে যায় এই ঘটনাগুলো দেখে। দর্শক শ্রোতা, উসমান হাদি মামলার নতুন অনেক তথ্য আমাদের কাছে আসে এবং এই ফয়সাল এবং তার সহপাঠী এই দুইজনকে ভারতে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যটাও আসে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। 2026 সালের সেই নিস্তব্ধ রাত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পার হলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল দুই মূল ঘাতক, ফয়সাল আর আলমগীর। কিন্তু এই গ্রেপ্তার কি শুধুই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রক্ত হিম করা রাজনৈতিক অঙ্ক? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা যা কেবল খুনিদের নয়, বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার হিম হওয়ার অবস্থা হতে পারে। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই রাজপথ রঞ্জিত হল শরীফ উসমান হাদির রক্তে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র হিসেবে তিনি কেবল একজন বক্তা ছিলেন না, বরং তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি করেছে তা অপূরণীয়। কিন্তু এই হত্যাকাণ্ডের ধরন আমাদের এক রহস্যের গোলকধাঁধায় ফেলে দেয়। অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা দেখেছি এই ধরনের হাই প্রোফাইল খুনের পেছনে সবসময়ই কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির ইশারা থাকে। হাদিকে কেন টার্গেট করা হলো? তিনি কার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন? পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং ঢাকার আলমগীর হোসেন, এই দুজন ছিলেন স্রেফ ঘাতক মাত্র। কিন্তু তাদের পরিচয় যখন বেরিয়ে আসে ছাত্রলীগের সাবেক ক্যাডার হিসেবে, তখন পুরো ঘটনার মোড় ঘুরে যায়। এটি কি কোনো পুরনো রাজনৈতিক আক্রোশ, নাকি নতুন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার এক ভয়াবহ প্রচেষ্টা? হত্যাকাণ্ডের পর ফয়সাল এবং আলমগীর যেভাবে উধাও হয়ে গেল, তা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা জাল ছিঁড়ে তারা কিভাবে মেঘালয় সীমান্তে পৌঁছালো? মেঘালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ঘন বনজঙ্গল ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করে। এই ধরনের অপারেশন কোনো সাধারণ অপরাধীর পক্ষে একা করা সম্ভব নয়। এখানে কাজ করেছে একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই খুনিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রদেশে আত্মগোপন করেছিল। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে, পরিচয় গোপন রেখেছে এবং হয়তো কোনো স্থানীয় শক্তির আশ্রয়ও পেয়েছে। প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময় ধরে তাদের আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিল কে? এই রহস্যের জট খুললে হয়তো অনেক রাঘব বোয়ালের নাম সামনে চলে আসবে, যা শুনলে অনেকেরই হিম হওয়ার অবস্থা হতে পারে। দীর্ঘদিন আত্মগোপন করার পর হঠাৎ কেন তারা বনগাঁ সীমান্তে ফিরে এলো? ভারতীয় গোয়েন্দাদের দাবি, তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। সম্ভবত তারা মনে করেছিল যে ওপারে পরিস্থিতি তাদের অনুকূলে, অথবা তাদের কোনো নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছিল। কিন্তু ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আগাম তথ্য ছিল। শনিবার দিবাগত রাতে যখন বনগাঁর সেই গোপন আস্তানায় অভিযান চালানো হয়, তখন খুনিরা পালানোর কোনো পথ পায়নি। ফয়সাল এবং আলমগীরকে হাতে নাতে গ্রেপ্তার করার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বেরিয়ে আসে অবৈধ অনুপ্রবেশের সুনির্দিষ্ট ধারা। কিন্তু আমাদের নজর শুধু তাদের গ্রেপ্তারে নয়, বরং তাদের এই মুভমেন্টের পেছনের কারণ বিশ্লেষণে।
তারা কি বাংলাদেশে ফিরে এসে কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরির নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল? দর্শক, ভিডিওর আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এই ধরনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ইন-ডেপথ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। ইতিহাস আমাদের শিখিয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার অনেক সময় আইওয়াশ বা লোক দেখানো নাটকে পরিণত হয়। আপনাদের মনে আছে 2018 সালে ইস্তাম্বুলের সেই রক্ত হিম করা জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা? গোটা বিশ্ব যখন ক্ষোভে ফেটে পড়ল, তখন সৌদি প্রশাসন তড়িঘড়ি করে কিছু ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করল এবং কয়েকজনের ফাঁসিও দিল। বিশ্বকে দেখানো হলো যে বিচার হয়েছে। কিন্তু আসল সত্য কি ছিল? আসল হুকুমদাতা এবং হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড মোহাম্মদ বিন সালমানকে কেউ স্পর্শ করতে পারেনি। হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কি আমরা একই মডেল দেখতে যাচ্ছি? ফয়সাল এবং আলমগীর হয়তো সেই হাত যারা ট্রিগার চেপেছে, কিন্তু সেই মস্তিষ্কটি কোথায় যারা এই খুনের পরিকল্পনা করেছে? এখানেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের বড় প্রশ্নটি সামনে আসে। জামাল খাশোগির শরীরে যেমন বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছিল, শরীফ উসমান হাদির রাজনৈতিক কেরিয়ার এবং জীবনকেও কি একইভাবে বিষাক্ত কোনো ষড়যন্ত্রের নীল নকশায় বিদ্ধ করা হয়েছে? সৌদি আরবের সেই ঘটনার সাথে হাদি হত্যাকাণ্ডের কাঠামোগত মিল আমাদের শঙ্কিত করে তোলে। খাশোগি যেমন রাজপরিবারের ভেতরের খবর জানতেন, হাদিও কি এমন কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র জেনে ফেলেছিলেন যা ফাঁস হলে ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়ত? শুধু ভাড়াটে খুনিদের বিচার করলেই কি হাদির আত্মা শান্তি পাবে? বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এখন প্রমাণ করতে হবে যে এটি কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা নয়, বরং প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার লড়াই। এই পর্দার আড়ালের ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে, কারণ হুকুমদাতারা যখন ধরাছোঁয়ার বাইরে থাকে তখন বিচার ব্যবস্থা স্রেফ একটি প্রহসনে পরিণত হয়। ভূ রাজনৈতিক এই দাবার বোর্ডে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এক অগ্নি পরীক্ষার মুখে। ফয়সাল এবং আলমগীরের ভারতের বনগা সীমান্তে ধরা পড়া কেবল একটি সাধারণ গ্রেপ্তার নয়, এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী কোনো ইন্টেলিজেন্স শেয়ারিং অথবা কোনো গোপন পলিটিক্যাল ডিল। প্রশ্ন উঠছে, ভারত কি এই ঘাতকদের স্রেফ অপরাধী হিসেবে হস্তান্তর করবে, নাকি তাদের কাছে থাকা তথ্যগুলো কোনো কূটনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে? তারেক রহমানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতকে এই খুনিদের হস্তান্তরে বাধ্য করা এবং একই সাথে দেশের ভেতরে থাকা তাদের গডফাদারদের মুখোশ উন্মোচন করা। যদি এই প্রক্রিয়ায় কোনো শৈথিল্য দেখা যায়, তবে জনগণের মনে এই ধারণা বদ্ধমূল হবে যে ক্ষমতার পালাবদল হলেও খুনের রাজনীতির মাস্টারমাইন্ডরা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা যখন এই প্রতিবেদনটি তৈরি করছি, তখন আমাদের কাছে আরও কিছু গোপন তথ্য আসছে। শোনা যাচ্ছে এই ঘাতকদের গ্রেপ্তারের পেছনে হয়তো কোনো বড় ধরনের রাজনৈতিক ডিল বা সমঝোতা কাজ করছে। যদি সত্যি এমন হয় যে মূল হোতাদের বাঁচানোর জন্য এই গ্রেপ্তারকে একটি শিল্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান শরীফ ওসমান হাদি। এর আগে 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। তারপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। যেমনটি খবরের শুরুতে জানিয়েছিলাম, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পশ্চিমবঙ্গের কোত্থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কোথায় এখন রাখা হয়েছে? দেখুন, কলকাতা পুলিশের STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে বনগা থেকে, অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। এবং আজকে তাদের ইতিমধ্যেই STF যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানেনি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তারা যে হাদি হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ STF এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল, বাপ্পি অর্থাৎ এই যে হত্যার যে মূল পরিকল্পনাকারী, সেই বাপ্পি কিন্তু কলকাতার নিউ টাউন এলাকায় ছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। এবং তাদের একসাথে কিন্তু কোনো সেফ হাউসে কলকাতার রাখা হয়েছিল বলে সেটা কিন্তু সেই সময় কলকাতা পুলিশের নির্ভরযোগ্য সূত্র সেটা কিন্তু নিশ্চিত করেছিল। তারপরে কিন্তু গোটা ঘটনায় ধামাচাপা পড়ে যায় এবং আজ দীর্ঘদিন পরে কিন্তু STF এই ঘটনায় আবার নতুন করে
করে মাথাচাড়া দিয়ে উঠেছে তো এসটিএফ যে তৎপরতা, এবং তারপরে দেখা যায় যে বনগাঁর একেবারে কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল, মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয় এবং আজ কালকেই তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ গতকাল শনিবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের স্থানীয় কোনো আদালতে তোলা হয়েছে, মনে করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে, কিন্তু তাদের কি পরিমাণ তাদের জেসি হয়েছে না পিসি হয়েছে সেই ব্যাপারে কিন্তু পুলিশ কোন রকম এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের যে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সাথে যে যোগাযোগ করার বিষয়, দূতাবাসের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোন রকম যোগাযোগ করা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ড দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করে তুলছিল। বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেককে গ্রেপ্তারের দাবি করলেও হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। মাঝে এই ফয়সাল করিম মাসুদের অবস্থা নিয়ে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষের লোকজনের মধ্যে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি পক্ষ দাবি করছিল ফয়সাল বাংলাদেশে ছিল, আরেকটি পক্ষের দাবি ছিল ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে ভিডিও বার্তা দিয়ে দুবাইতে অবস্থান করার কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ বলছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসটিএফ বলছে বেশ নাটকীয় কায়দায় ধরা হয়েছে এই দুজনকে, এমনকি তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। যে কোনো সময় ঢুকে যেত বাংলাদেশে। তবে অভিযুক্ত এই দুজনকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে 2 রকম বার্তা পাওয়া গেছে। অন্যদিকে সহসাই এই দুজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলে জানা গেছে। বিশেষ করে ভারতে আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠাতে বেশ লম্বা সময় লেগে যেতে পারে, এমন ধারণা ভারতীয় আইনবিদদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসলেন। গত বছর 12 ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পরে রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় একটি ভিডিওতে দেখা যায় একটি মোটর সাইকেলে করে দুজন লোক এসে কাছ থেকে হাদির মাথায় গুলি করে। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর তিনি মারা যান। ওই ভিডিওর ভিত্তিতে পুলিশ দাবি করছিল অটো রিকশায় থাকা হাদিকে গুলি করা মোটরসাইকেলের পিছনে ছিলেন ফয়সাল এবং সেটি চালাচ্ছিলেন আলমগীর। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। পরে মামলাটিতে দণ্ডবিধির 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত 15 জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দাখিল করা চার্জশিটে মোট 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে 11 জন বর্তমানে কারাগার এবং প্রধান আসামি ফয়সাল সহ 6 জন পলাতক আছে। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মোহাম্মদ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে। রুবেলকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইতিমধ্যে দিয়েছেন। পরে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ এই মামলায় মোট 12 জন কারাগারে আছেন। ডিবির চার্জশিটে 17 আসামির মধ্যে প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ছিলেন দ্বিতীয়। হাদি হত্যা মামলার প্রধান এই 2 অভিযুক্তের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি তথ্য ছড়িয়ে পড়ে। সত্যজিৎ, আমন্ত্রণ আপনাকে। একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। অনেকে এটা জানতে চাইছেন যে আসলে কিভাবে এই ফয়সাল করিম এবং তার সহযোগীকে আটক করা হলো। অনেকে এটাও ধারণা করছেন যে আটকটা কি আগে হয়েছে এখন জানানো হলো নাকি সত্যি একটা মিশনের মাধ্যমে তাদেরকে আটক করা হয়েছে, একটু জানাবেন আমাদেরকে। যেটা আমরা এসটিএফ সূত্র থেকে জানতে পারছি যে যখন 12 ডিসেম্বর 2025 এই হাদি খুন হয়, তারপরেই কিন্তু বাংলাদেশের তরফ থেকে বেশ কিছু ইনপুট ভারতীয় কর্তৃপক্ষকে দেওয়া হয় এবং সেই ইনপুট পাওয়ার পর থেকেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টা খোঁজ খবর করছিল, নজরদারিও চলছিল যে সত্যি কি এই আলমগীর হোসেন এবং ফয়সাল করিম ভারতে ঢুকেছে, কোন কোন এলাকা দিয়ে ঢুকেছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী রাজ্যগুলো আছে, প্রত্যেকটা রাজ্যের যে সীমান্ত এলাকার যে থানা আছে তাদের কাছে কিন্তু
একটা ইনফরমেশন অর্থাৎ তথ্য পাঠানো হয়েছিল ছবি সম্বলিত, সেই অনুযায়ী তল্লাশিটা এবং নজরদারি চলছিল। ইতিমধ্যেই কিন্তু মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে ঢোকে খুব দ্রুততার সঙ্গে, যেটা জানা গেছে। এবং এখানে অর্থাৎ হাদিকে খুন করার পরে এই ফয়সাল করিম এবং আলমগীর তারা মেঘালয় রাজ্যে ঢোকে ভারতের, এবং তারপর সেখানে পশ্চিমবঙ্গে চলে আসে। সেক্ষেত্রে তারা কিভাবে এলো, তাদের কিন্তু ভুল বদল কিভাবে করেছিল, মুখের আকৃতি বা নানা রকম ভাবে আর কি কারসাজি করে তারা কিন্তু অর্থাৎ নিজের পরিচয়টা আর কি যে ছবি নিজের সেই আদলটা কিন্তু তারা বদল করে তারা পশ্চিমবঙ্গে ঢোকে। এবং পশ্চিমবঙ্গে যেহেতু একটা ধরপাকড় চলছে, একটা নজরদারি চলছে, এই মতো অবস্থায় তারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে উসমান হাদি মামলার বিষয় নিয়ে কথা হয় এবং উসমান হাদির যারা সমর্থক এবং বক্তরা আছে তাদেরকে নিয়ে কথা হয়, বা এদের দুইজনকে মূল যে প্রধান আসামি ফয়সাল, এদেরকে ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের যে মূল মাস্টার মাইন্ড বা এদের যে পরিকল্পনা ছিল, এইসব এখানে অনেক তথ্য উঠে এসেছে গাইস। এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদির মামলার এই ঘটনায় আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।